আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কল্পনার বাইরে যে পরিণতি ভোগ করছে ইসরায়েল। আমি ভয় পাই না, ট্রাম্পের হুমকির জবাবে বললেন মামদানি। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হ্যাঁ বলেনি ফিলিস্তিনি গোষ্ঠী, কারণ কি? গত 20 মাসে মুসলিম দেশগুলোতে 35,000-এরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু ট্রাম্পকে হত্যা ধর্মীয় দায়িত্ব হিসেবে গণ্য করছে ইরান। 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। নতুন করে ইসরায়েলে হামলা, দেশ জুড়ে সতর্কতা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। কল্পনার বাইরে যে পরিণতি ভোগ করছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে দ্রুত এবং সফল আক্রমণের দর্শনকে ইসরায়েলি বিশ্লেষক সহ অনেকে ঐতিহাসিক কৌশলগত ভুল হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলি সরকার যা আশা করেছিল, আজ যুদ্ধবিরতির এক সপ্তাহ পর পরিস্থিতি তার চেয়ে অনেক খারাপ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অপ্রত্যাশিত ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত তেহরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতে ব্যর্থ হয়েছে। বরং এই হামলার ফলে ইরানিদের মধ্যে জাতীয় সংহতি আরো বেড়েছে। সংঘাত, বিশেষ করে বেসামরিক এলাকায় আক্রমণ, ইরানে জনসাধারণের ক্ষোভকে বাড়িয়ে তুলেছে। এর ফলে বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে ইরান সরকারের সমর্থক এবং বিরোধী শিবির উভয়ে এক মঞ্চে এসে দাঁড়িয়েছে। 12 দিনের যুদ্ধের পর ইরানি জনগণ অত্যন্ত ক্ষুব্ধ। এমনকি যারা আগে সরকারের বিরোধী ছিলেন তারাও এখন সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আমাদের দেশের স্বার্থে আমরা যে কোনো আক্রমণকারীর বিরুদ্ধে লড়াই করব। আক্রমণের মাধ্যমে ইসরায়েলি শক্তি এবং প্রতিরোধের প্রদর্শন করার আশা করেছিলেন নেতানিয়াহু, কিন্তু উল্টো তা ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে এবং উল্লেখযোগ্য কৌশলগত ত্রুটিগুলি প্রকাশিত হয়ে পড়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্ররাও এখন ক্রমবর্ধমান জনসাধারণের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, যা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ কেবল তার কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয়নি, বরং ইসরায়েলকে কৌশলগত এবং অবকাঠামোগত দুর্বলতার এক অভূতপূর্ব স্তরে নিয়ে গেছে। ইতিমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে ভৌত অবকাঠামো ধ্বংসের মাত্রা অভূতপূর্ব। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব, হাইফা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে আনুমানিক 8 লাখ টন নির্মাণ ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, যা ইসরায়েলের বার্ষিক নির্মাণ বর্জ্যের প্রায় 10 থেকে 15% সমান। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই বর্জ্য জমা হয়েছে। এই পরিসংখ্যানে কয়েক ডজন ভবন ধসের চিত্র উঠে এসেছে। এই সংকটের মধ্যে ইসরায়েল কঠোর মিডিয়া সেন্সরশিপ আরোপ করেছে। বিদেশি সাংবাদিকদের ধ্বংসযজ্ঞের পুরো চিত্র নিয়ে প্রতিবেদন বা নথিভুক্ত করতে বাধা দেওয়া হচ্ছে। প্রকৃত মৃতের সংখ্যা, আহতের সংখ্যা এবং সামরিক ও গোয়েন্দা অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অপ্রকাশিত রয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির চেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে মনে করা হয়। ধ্বংসযজ্ঞের প্রতিক্রিয়ায় ইসরায়েল অসাধারণ গতিতে সামরিক আমদানি বাড়িয়েছে। সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংঘর্ষের প্রস্তুতির জন্য উন্নত অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে পশ্চিমা পণ্যবাহী বিমানের একটি অবিচ্ছিন্ন প্রবাহ ইসরায়েলি বিমান ঘাঁটিতে পৌঁছাতে দেখা গেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সব অস্ত্র সরঞ্জাম আনা হচ্ছে। আমি ভয় পাই না, ট্রাম্পের হুমকির জবাবে বললেন মামদানি। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন। মামদানির প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই ট্রাম্প তাকে পাগল ও কমিউনিস্ট বলে আক্রমণ করেন এবং হুমকি দেন। যদি মামদানি অভিবাসন সংস্থা আইসিইকে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন, তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। প্রতিক্রিয়ায় মামদানি বলেন, প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন, শুধু এ কারণে যে আমি আমাদের শহরে আইসি এর তাণ্ডব থামাতে চাই। আমি কোনো আইন ভাঙিনি, আমি এই ভয়ভীতি মেনে নেব না। তিনি আরো বলেন, এই হুমকি শুধু আমার প্রতি নয়, এটি একটি বার্তা যে তুমি যদি মুখ খোলো তারা তোমার পেছনে লাগবে। ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও কটাক্ষ করেছেন মামদানি। বলেন, এ প্রশংসা অবাক করার মতো নয়, বরং তা প্রমাণ করে কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া দরকার। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হ্যাঁ বলেনি ফিলিস্তিনি গোষ্ঠী, কারণ কি? ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 60 দিনের যুদ্ধবিরতির চুক্তি করতে প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে ইসরায়েল।
এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হামাস। এতে তারা জানিয়েছে তারা যুদ্ধবিরতি চায়, তবে যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় অবশ্যই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতে হবে। হামাস সরাসরি ট্রাম্পের প্রস্তাবে হ্যাঁ বলেনি। হামাস তার বিবৃতিতে বলেছে প্রস্তাবটি তারা পর্যালোচনা করছে এবং যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সিরিয়াস আলোচনা শুরুর জন্য তারা কাজ করছে। হামাস আরও জানিয়েছে তারা গাজার অন্যান্য গোষ্ঠীর সঙ্গে প্রস্তাব নিয়ে আলোচনা করবে। এর মাধ্যমে মূলত তারা কিছু সময় নেওয়ার চেষ্টা করবে, কিন্তু হামাস এতে সরাসরি ইতিবাচক সাড়া দেয়নি, কারণ এই প্রস্তাবে যুদ্ধ স্থায়ী বন্ধের কোনো সরাসরি বার্তা নেই। এটি হবে 60 দিনের যুদ্ধবিরতি। ওই সময় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা হবে, কিন্তু যুদ্ধ যে বন্ধ হবে সেটির কোনো গ্যারান্টি নেই। আর হামাস এই গ্যারান্টি চাচ্ছে, কারণ ইসরায়েলকে তারা কোনোভাবেই বিশ্বাস করে না। সর্বশেষ চলতি বছরের শুরুতে দখলদারদের সঙ্গে হামাসের অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। ওই সময় কথা ছিল যুদ্ধবিরতি চলাকালীন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে, কিন্তু দখলদাররা পবিত্র রমজান মাসের মাঝরাতে গাজার উপর আবারও বর্বরতা শুরু করে। গত 20 মাসে মুসলিম দেশগুলোতে 35,000-এরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। গত 20 মাসে আমেরিকার পূর্ণ সমর্থনে একাধিক মুসলিম রাষ্ট্রে 35,000-এরও বেশি হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি আমেরিকা ভিত্তিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে জানানো হয় 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েল 35,000-এরও বেশি সামরিক হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু ফিলিস্তিনেই হামলা হয়েছে 18,235 বার, লেবাননে 15,520 বার, সিরিয়ায় 616 বার, ইরানে 58 বার এবং ইয়েমেনে 39 বার হামলা চালিয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন এসব হামলা শুধু সামরিক আগ্রাসন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য, নিরাপত্তা, মানবিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। অনেকের মতে এই ধ্বংসাত্মক পরিস্থিতি থামাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সম্মিলিত কূটনৈতিক উদ্যোগের এখনই প্রয়োজন। নেতানিয়াহু ও ট্রাম্পকে হত্যা ধর্মীয় দায়িত্ব হিসেবে গণ্য করছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ও কট্টরপন্থী আলেম আলী রেজা পানাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি খামেনিকে হত্যার হুমকি দেয় বা হত্যার চেষ্টা করে সে মুহারেব, অর্থাৎ আল্লাহর শত্রু। এই মন্তব্যের মাধ্যমে তিনি খামেনিকে লক্ষ্য করে যে কোনো হামলাকে ধর্মীয়ভাবে অপরাধ বলে অভিহিত করেন। পানাহিয়ান ইরানের শীর্ষ শিয়া আলেমদের সম্প্রতি জারি করে একটি ফতোয়ারও সমর্থন দিয়েছেন, যেখানে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ রয়েছে। শিয়া ইসলামী আইন অনুযায়ী কারো বিরুদ্ধে মুহারেব বা আল্লাহ শত্রু ঘোষণা করে ফতোয়া জারি হলে তা কার্যকর করাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে গণ্য করা হয়। রাশিয়ায় আরো 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নতুন করে 25 থেকে 30,000 সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দারা এমন তথ্য জানিয়েছেন। গোয়েন্দারা বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে নতুন সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে 2024 সালের নভেম্বরে 11,000 উত্তর কোরীয় সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়া অনেক সেনা মারাও যান। পশ্চিমাদের তথ্য অনুযায়ী কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার 4,000 সেনা নিহত বা আহত হয়েছেন। তবে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ংইয়ং এবং বেইজিং উভয়ই নীরবতা বজায় রেখেছেন। নতুন করে ইসরায়েলে হামলা, দেশ জুড়ে সতর্কতা জারি। নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার রাতে এই হামলার আগে দেশ জুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানিয়েছে কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিক্রিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন সক্রিয় করা হয়েছিল। এই ঘটনার পর বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।